We are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। চীনের রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে আলোচনা প্রধান উপদেষ্টা চীন সফর, নির্বাচিত সরকার ছাড়া বড় বিনিয়োগের সম্ভাবনা ক্ষীণ বলছেন কূটনীতিকরা। যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা নিয়ে সংখ্যা 10 বছরে 50% বেড়েছে, সংক্রমণের হার বন্ধের পথে বেসরকারি সাহায্য কাউন্সিলিংয়ে জোর বিশেষজ্ঞদের। ফ্যাসিস্ট দোসর কুষ্টিয়ার ঠিকাদার বশির এখন বিএনপি হবার চেষ্টায় ফেরাতে চান। বশির তন্ত্রের অনিয়ম, লুটপাটের মহোৎসব, দুশ্চিন্তায় স্থানীয়রা। কুড়িগ্রামে ফুলবাড়ির বাসিন্দাদের গলার কাটা, নরবরে বাসির সাঁকো ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানোর কথা বলছে প্রশাসন। দুদিনের গুড়ি বৃষ্টিতে উদ্বিগ্ন রাজশাহীর আম চাষিরা, চিন্তা নেই বলছে কৃষি বিভাগ। পোকার আক্রমণ ঠেকানোর পরামর্শ ফল গবেষণা কেন্দ্রে। গাজার নাসের হাসপাতালে হামলা, হামাস নেতা ইসমাইল বারহুম নিহত। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের ইসরায়েলিদের বিক্ষোভ। এবং আজ আনুষ্ঠানিকভাবে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে জামাল ভুঁইয়ারা। প্রতি সেশনে মুগ্ধতা ছড়াচ্ছেন হামজা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক সহযোগিতা মজবুত করা ছাড়াও চিকিৎসা, শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও তিস্তা ইস্যুতে চীনের সাথে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দুদেশের সম্পর্ক দৃঢ় করতে সফরটি গুরুত্বপূর্ণ হলেও নির্বাচিত সরকার ছাড়া চীন বড় পরিসরে বিনিয়োগে আসবে না বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বৈঠক করবেন এই দুই নেতা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। বাণিজ্য শুল্ক কমানো, হাসপাতাল নির্মাণ, পণ্য রপ্তানি, বাজেট সহায়তা, শিক্ষা, কৃষি, টেকনোলজি, তিস্তা মহাপ্রকল্প, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। যদিও চীনা রাষ্ট্রদূত মনে করেন বড় কোনো ঘোষণা আসতে পারে প্রধান উপদেষ্টার চীন সফরে। বাংলাদেশ চীনের জন্য যা হবে মাইল ফলক। The most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বিদেশ গিয়ে পয়সা খরচ না করে নিজ দেশের চিকিৎসা খাত উন্নয়নে চীনের সহযোগিতা চাওয়াকে ইতিবাচক মনে করছেন কূটনীতিকরা। শুধুমাত্র যে বাংলাদেশিরা চীন বা বিদেশে যাবেন সেই চিন্তা থেকে বের হয়ে এসে এই দেশগুলি বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে পারে এবং এই দেশের ওভারঅল পাবলিক হেলথ খাতে তাদের কন্ট্রিবিউশনটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা আসলে আমাদের এখন পলিসি হওয়া উচিত। তবে নির্বাচিত সরকার ছাড়া বড় পরিসরের বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন তারা। সেখানে দেখতে চাইবে যে কবে নির্বাচন হবে, নির্বাচিত সরকার কে হবে, কেউ বড় আকারে কিন্তু ইনভেস্টমেন্ট আসে, যার জন্য এমওইউ হয়তো অনেকগুলোই হবে হয়তো ইত্যাদি, কিন্তু বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। সেটা এমওইউ হলেও লাভ আছে, হয়তো যেই সরকারই আসুক না কেন তখন সে হয়তো এটাকে সামনে নিয়ে যেতে পারে। 4 দিনের সফরের তৃতীয় দিন 28 মার্চ প্রধান উপদেষ্টা বেইজিং এর গ্রেট হল অফ দি পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং 19 মার্চ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা জানাবে পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিনই তার দেশে ফেরার কথা রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণের রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি পক্ষ বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে পুড়ে লাগছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তা নিয়ে সংলাপ হতে পারে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। এখন অনেকেই সংস্কারের কথা বললেও সবার আগে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনে গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি ও সিপিবি। যদিও সংবিধানে বড় সংস্কারে গণপরিষদ জরুরি বলে মনে করেন নতুন রাজনৈতিক দল এনসিপি। আর জাতীয় নির্বাচনের সাথে বা আগে গণপরিষদ নির্বাচন হতে পারে এমন মত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুধু হ্যাঁ বা না এমন নৈবত্তিক মতামতে সংস্কার কাজ সফল হবে না দাবি করে দলগুলোর নেতারা বলছেন, সংস্কারে ঐকমত্য প্রতিষ্ঠায় আলোচনা প্রয়োজন। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার ওপর রোববার দলীয় মতামত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি। আলাদাভাবে লিখিত সুপারিশ ও মতামত জমা দিয়ে গণভোট, গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলগুলোর নেতারা। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হচ্ছে তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। তারা বলেন, সংস্কার প্রক্রিয়া সফল করতে কার্যকর ঐকমত্য গড়তে আলোচনার বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্কার নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এনসিসির ব্যাপারে আমরা মনে করছি যে এটা ওনাদের বিএনপির দিক থেকে আমি জানি না ওনারা কি গ্রাউন্ডে বলছে, আমরা এটার পক্ষে। আমরা ওইখানে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন তো এনসিসিতে নির্বাচিত প্রতিনিধি বেশি। এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে দলীয় মতামত দেওয়ার পাশাপাশি দলগুলোর মতামত আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
2030 সালের মধ্যে দেশে যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা থাকলেও কমানো যাচ্ছে না আক্রান্তের হার। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী 10 বছরের ব্যবধানে শনাক্ত বেড়েছে 50%। 2024 সালে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। রোগটি সম্পর্কে অসচেতনতা, শনাক্ত রোগীদের ওষুধের কোর্স শেষ না করা সহ নানা কারণে কমছে না প্রকোপ। অন্যদিকে বেসরকারি সাহায্য নির্ভর প্রকল্পগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে। এ অবস্থায় কঠোর মনিটরিং ও রোগীদের কাউন্সেলিং জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ এ সারি রাজধানী শ্যামলীর 50 শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের। প্রতিদিন কয়েকশো রোগী আসেন উপসর্গ নিয়ে, যার অন্তত 60%ই যক্ষ্মা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের একটি অংশকে চিকিৎসা নিতে হয় হাসপাতালে ভর্তি হয়ে, তবে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বাড়ে জটিলতা। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে শনাক্ত হয়েছে 3,13,000 রোগী। তবে সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রে ওষুধের ডোজ শেষ না করায় আবারও ভর্তি হতে হয়। 1.5-2 মাসের মতো বাসায় ছিল, খাড়ি নাদ্য শুকায় গেছে, খুনে ইনফেকশন, হাঁচি ছিল, কাশি ছিল, সাথে আবার মনে করেন কাশির সাথে বমি এসে পড়তো। প্রায় 2 সপ্তাহের বেশি কাশি, তখন হঠাৎ করে আমরা নিয়ে যাই মেডিকেলে, নিয়ে পরীক্ষা করার পরে ধরা পড়ে যক্ষ্মা হয়েছে। চিকিৎসকরা বলছেন যক্ষ্মা সম্পূর্ণ ভালো হলেও অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতায় রোগটি জটিল আকার ধারণ করে। এতে লাখে অন্তত 26 জনের মৃত্যু হয় রোগটিতে। যক্ষ্মা যদি ওষুধ ঠিক মতো খাওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু পেশেন্ট দেশে কিন্তু ওষুধটা ঠিক মতো খায় না, হয়তো বা কিছুদিন খেয়ে যারা আগে যেমন অনেক দিন খেতে হতো, ইঞ্জেকশন ছিল, সেটা কিন্তু এখন ট্যাবলেট আকারে আনা হয়েছে এবং 6 মাস থেকে 9 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস লাগছে, কিন্তু মেনলি হলো 6 মাসে। সেটা কিন্তু ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে অনেকে জানে না, আসলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ওষুধটা এবং সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেল ওষুধটা পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সহায়তার ঘাটতি শুরু হওয়ায় ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসারের মতো বেসরকারি উদ্যোগগুলো বন্ধ হওয়ার শঙ্কায়। এ অবস্থায় কঠোর মনিটরিং ও রোগীদের কাউন্সেলিং এর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই, তাদের মধ্যে কোনো রকমের আমরা কাউন্সেলিং করি না। এই কাউন্সেলিং সে কারণে সমস্ত দেশে সমস্ত হাসপাতালে কোনো না কোনোভাবে একটা কাউন্সেলিং উইং করতে হবে, ট্রিটমেন্টও যেমন দিতে হবে, অ্যাওয়ারনেস যেমন করতে হবে, কাউন্সেলিং যেভাবে করতে হবে, ঠিক তেমনিভাবে ভুল তথ্যের বিশ্লেষণটাকে থামিয়ে ব্যবস্থা নিতে হবে। 2030 সালে বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন আক্রান্ত না হয় সেখানে আমাদের একটা কৌশল অবলম্বন করা প্রয়োজন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর রামপুরা একটি সিএনজি গ্যারেজে আগুনে পুড়ে গেছে। সোমবার ভোর 5:30টায় টিভি সেন্টারের পাশের ওই সিএনজি গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে 4টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরবর্তীতে আরও 2টি ইউনিট যুক্ত হয়। 6টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজধানী বনানী ও গুলশানে কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে র্যাব। রোববার রাতভর অভিযানে বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি নারী সহ 80 জনের বেশি কর্মচারীকে আটক করা হয়। র্যাব জানায়, স্পা সেন্টারে সেবা দেওয়ার নামে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল প্রতিষ্ঠানগুলো। অ্যাটাচ বাথরুম সহ ছোট ছোট 30 থেকে 35টি কক্ষের দেখা মেলে এসব স্পা সেন্টারে। রুমের ভিতরে রয়েছে সুড়ঙ্গ। আলামত জব্দের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 4 লেনে প্রশস্ত করার কাজে ধীরগতি। আসন্ন ঈদযাত্রায় দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। এদিকে সিরাজগঞ্জের মহাসড়কে 4 লেন ছেড়ে দেওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে প্রায় সব আন্ডারপাস, ওভারপাস ও রেল ওভারপাস। ফলে এবারে উত্তরের ঈদযাত্রায় হবে ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদিনুর পরশ এবং শুভ কুমার ঘোষ। প্রথমেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। পরশ, সড়ক সংস্কারের ধীরগতির কারণ কি কি বলছে হাইওয়ে কর্তৃপক্ষ? হ্যাঁ চ্যুতি, আপনাকে ধন্যবাদ। দেশের পূর্বাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া,
ঢাকা সিলেট কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাউনবাড়িয়া অংশে রয়েছে ৭৬ কিলোমিটার অংশ। তার ২টি সড়কই কিন্তু কাজ চলমান রয়েছে। তবে এবারে এই যাত্রায় ভোগান্তিতে পড়বে যে ব্রাউনবাড়িয়া কুমিল্লা সড়কের যে ৩৮ কিলোমিটার সড়কের যে ৭.৫ কিলোমিটার অংশ, এই ৭.৫ কিলোমিটার অংশ কিন্তু বিভিন্ন অংশ কিন্তু খানাখন্দ রয়েছে। তো আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে শহরতলির যে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরতলি গাটোর এলাকায়। এই সকাল থেকে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা ধরে এখানে কিন্তু একটি তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে। আপনাকে দেখাতে চাই যে দেখেন যানবাহনের একটা দীর্ঘ সারি লাইন কিন্তু এখানে রয়েছে। কিছুক্ষণ থেমে কিন্তু যানবাহন গুলো যাচ্ছে, ফলে অনেক যাত্রীরা কিন্তু এই যানবাহন থেকে নেমেই তারা কিন্তু বিকল্প পথে হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আর এই সড়কটির কিন্তু বিভিন্ন অংশে যে বড় বড় ধরনের কিন্তু খানাখন্দ রয়েছে এবং ফাটল খানাখন্দ রয়েছে। এই খানাখন্দের কারণে কিন্তু প্রায় সময় যানজট তৈরি হয়। আর আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে ২০২১ সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আকরা স্থলবন্দর পর্যন্ত ৪ লেন প্রশস্তকরণের কাজ চলছে। তবে নানা সংকটের কারণে ২ দফা মেয়াদ বাড়িয়ে কিন্তু এর কাজ শেষ হয়নি। তো এখন পর্যন্ত ব্রাউনবাড়িয়া থেকে আখড়া পর্যন্ত যে ৩৮ কিলোমিটার সড়কের ৩১ কিলোমিটার সড়কের এক পাশে ২ লেন চালু করা হয়েছে। এছাড়াও যে ৭.৫ কিলোমিটার অংশ কিন্তু এখনো খানাখন্দ অবস্থায় রয়েছে। এতে করে যে বিশ্বরোড মোড় শহরতলি গাটোর এলাকা রামরাইল দরকার পয়েন্টে প্রতিদিন কিন্তু যানজট লেগে থাকে। এ কারণে যে এই সড়কে যে চলাচলকারীদের কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামনে কিন্তু আর কয়েকদিন ১ সপ্তাহ পরে কিন্তু ঈদুল ফিতরে এই ধরনের যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু যে সাধারণ যাত্রীরা আমাকে জানাচ্ছেন তাদের কিন্তু তীব্র একটি সমস্যায় পড়তে হবে। তারা বলছেন যে যেসব অংশে খানাখন্দ অংশ রয়েছে এগুলো মেরামত করে দেওয়া হলে কিন্তু যানজটটা অনেকটা কমে আসবে বলে আমাকে জানিয়েছেন। এই বিষয়ে কথা হয়েছে যে আমার সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন যে চলমান আন্তর্দেশীয় সংকটের কারণে এই ৪ লেনের প্রকল্পের কাজ দীর্ঘতি রয়েছে। তবে খানাখন্দের যেসব অংশ রয়েছে তারা কিন্তু মেরামত করবে বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও যে ৪ লেন প্রকল্পের যে পরিচালক আমাকে জানিয়েছে যে এই যাত্রার বিষয়টিকে নিবৃত্ত করতে যেসব অংশে খানাখন্দ রয়েছে তারা কিন্তু এগুলো প্রচুরই মেরামত করবে এবং তারা যে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে যাতে যানজট তৈরি হয় তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশ কিন্তু যানজট নিরসনে কিন্তু তাদের টিম কাজ করছে বলে আমাকে জানিয়েছেন। এখন আমি চলে যাব আমাদের যে সিরাজগঞ্জের সহকর্মী যে শুভর কাছে। শুভ, বড় সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু এখনো ঘরমুখ মানুষের যে পদচারণা সেটা কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি। তবে সিরাজগঞ্জের মহাসড়কে এবারে কিন্তু ঈদ যাত্রাটা অনেকটা স্বস্তির হবে। অন্যান্য বছরের যে ভোগান্তি থাকে সেই ভোগান্তির তুলনায় এবারে কিন্তু সেই ভোগান্তিটা থাকবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এবারে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কের যে ৪ লেনের কাজ সেই ৪ লেনের কাজ কিন্তু মোটামুটি পুরোটাই সম্পন্ন হয়েছে এবং যে ৩৭ কিলোমিটার মহাসড়ক সেই ৩৭ কিলোমিটার মহাসড়ক কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ফলে উত্তরবঙ্গের যে মেইন যে সমস্যাটা থেকে থাকে আপনার হাটিকুমরুল গোল চত্বর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম এবং ভুইয়াগাতির এলাকার যে যানজটের যে হটস্পট আমরা বলে থাকি সেই এলাকাগুলোতে কিন্তু এবার যানজটের সংখ্যা করা হচ্ছে না। পাশাপাশি যে এবার কিন্তু একটা নতুন সংখ্যা দেখা দিয়েছে হলো যে মহাসড়কে 3 হুইলার এবং যে পার্শ্ব রাস্তাগুলো আছে সেই পার্শ্ব রাস্তাগুলো আমরা কিন্তু আজকেও কথা বলেছিলাম জেলা পুলিশের সঙ্গে এবং হাইওয়ে পুলিশের সঙ্গে। তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে পার্শ্ব সড়ক যেগুলো আছেন সেই সড়কগুলো এবার হয়তো বন্ধ করা হবে না, তবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি যে 3 হুইলার গুলো আছে মহাসড়কে সেই 3 হুইলার গুলো কিন্তু তারা বলছেন যে যখন মহাসড়কে ঈদ উপলক্ষে ঈদ যাত্রা উপলক্ষে যে পুলিশ মোতায়েন করা হবে সেই পুলিশ মোতায়েনের কিন্তু এই 3 হুইলার গুলো বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু জানিয়েছেন যে আগামী পরশুদিন অর্থাৎ 25শে রমজান থেকেই কিন্তু মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে এবং পুলিশ মোতায়েন হলে কিন্তু এই যে মহাসড়কের বর্তমান যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা কিন্তু থাকবে না তারা বলছেন। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক উত্তরবঙ্গের প্রবেশদ্বারের পরেই যে হাটিকুমরুল গোল চত্বর আছে সেই এলাকায়। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই গোল চত্বর এলাকা থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের যে সংযোগ সড়ক সেই 18 কিলোমিটার সংযোগ সড়ক আসার পরে কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকাটি এবং এই হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকেই কিন্তু উত্তর এবং উত্তর দক্ষিণবঙ্গের যে উত্তর পশ্চিমাঞ্চলের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু
যানবাহনগুলো এইখান থেকেই ভাগ হয়ে যায়। এইখান থেকে আমরা যদি বলি যে বাম পাশে এটা ঢাকা পাবনা মহাসড়ক সোজা চলে গিয়েছে, এটা রাজশাহী বনপাড়া মহাসড়ক যেটাতে যশোর কুষ্টিয়ার গাড়িগুলো চলে যাচ্ছে, এবং ডান পাশে যে মহাসড়কটা এটা কিন্তু বগুড়া, রংপুর, নওগাঁ, দিনাজপুর এই এলাকার মহাসড়কগুলো। যার ফলে হচ্ছে কি যে আমাদের যে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের 18 কিলোমিটার সংযোগ সড়ক, এই সংযোগ সড়ক দিয়ে কিন্তু প্রত্যেকটা যানবাহন আসার পরে তবেই কিন্তু এইখান থেকেই ভাগ হয়ে যেতে হচ্ছে। ফলে এই 18 কিলোমিটার মহাসড়কে কিন্তু সর্বোচ্চ চাপটা পড়ে থাকে, এবং এই মহাসড়কের কিন্তু যে 18 কিলোমিটার মহাসড়কের যে 4 লেন আছে সেই 4 লেনের কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং এখানে যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা, এই ইন্টারচেঞ্জের যে সার্ভিস সড়ক আছে যেটা বগুড়া থেকে ঢাকাগামী যে ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক, সেই সার্ভিস সড়কটাও কিন্তু আগামীকালকে খুলে দেওয়া হবে। ফলে এবারে ঈদ যাত্রাটা কিন্তু অন্যান্য বছরের চেয়ে অনেকটাই স্বস্তির হবে। চৈতি। শুভ, ধন্যবাদ আপনাকে। ঈদকে সামনে রেখে মহাসড়কের যে প্রস্তুতি সেই খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তাদের দোসর বশির আহমেদ ঠিকাদারি সেক্টরে গড়ে তোলেন বশির তন্ত্র। দুর্দান্ত দাপটে অনিয়ম লুটপাটের মহোৎসবে লিপ্ত হন। এখন ভোল পাল্টে বিএনপি নেতাদের সাথে সখ্যতা করার চেষ্টা চালাচ্ছেন বশির আহমেদ। ঠিকাদারি কেলেঙ্কারির বাইরেও নিজ এলাকা কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে বশিরের বিরুদ্ধে। ইরফান রানা ক্যামেরায়, নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায়। 3 দশক আগে তিনি ছিলেন ছোটখাটো তামাক ব্যবসায়ী। স্থানীয় এক আত্মীয়র লাইসেন্সে শুরু করেন ঠিকাদারি ব্যবসা। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়ে যান আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের লোক। পরে মাহবুবুল আলম হানিফের ছায়া পেলে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। ঠিকাদারি সেক্টরে গড়ে তোলেন বশির তন্ত্র। ওনার বিএনপি হানিফ সবার সাথে ভালো সম্পর্ক ওনার, মানে এমন কোনো নেতা তার সাথে সম্পর্ক ওনার নাই, যত ওনার অর্থ হয়ে গেছে। ব্যবসায়ী তামাকের ব্যবসা করতে না, ওনার চাষেও আবাদ হইতো এবং কিন্তু সবাই মিলে বিক্রি করতো। পানি উন্নয়ন বোর্ডেই বেশি কাজ করেছে বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। অনিয়ম আর লুটপাট যেন তার ঠিকাদারি কাজের অলংকার। কোথাও বাঁধ নির্মাণের পরই ধসে গেছে, কোনো ক্ষেত্রে কাজ না করেই তুলে নিয়েছে সরকারি টাকা। বশির সাহেব জেনে কাজ করেছে সেনে আমি বসে গেছে। কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই, যার কাজ ভালো না তার সরকার বারবার কাজ দেয় কি কামে। দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের সেটা তো দেখার বিষয়, তদন্ত করে। এত অভিযোগ তারপরও কুষ্টিয়ার তালবাড়িয়া ও শিলাইদা এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের 250 কোটি টাকার কাজ করছে বশিরের ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে দেশ টিভি মুখোমুখি পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। তো সিপি2 বলেন বা অন্যান্য কর্তা থেকে ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। এদিকে ঠিকাদারি কেলেঙ্কারির বাইরেও বশির আহমেদের বিরুদ্ধে রয়েছে নিজ এলাকা আমলাতে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ। ওই জমির ভিতরে আবার ওই বশির সাহেব 11 শতক জমি দখল করে দিচ্ছে। যাই হোক, আমি একসময় এই করলাম আর কি, করার পরে ধরেন অনেক মারামারি গন্ডগোল এগুলো বাধা দেওয়ার কারণে আমি নিজেও লাঞ্ছিত। আর এসব নিয়ে নানাভাবে যোগাযোগ করলেও জবাব দেননি বশির আহমেদ। এত কিছুর পরও কিভাবে ঠিকঠাক চলছে বশির তন্ত্র, এ প্রশ্ন সচেতন মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় 100 মিটার দৈর্ঘ্যের নরবরে বাঁশের সাঁকোটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 10 গ্রামের মানুষের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রায় 1.5 লাখ মানুষকে। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে ব্রিজটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানা তথ্য ছবিতে রিপোর্ট। বাঁশ দিয়ে তৈরি সাঁকোর অনেক অংশে পাটাতন ভেঙে গেছে, তবুও ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। এমন চিত্র কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাঁকোর। দীর্ঘ 4 যুগেও 12 মাসি নদীর উপর ব্রিজ নির্মাণ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি থেকে পড়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। তারপরেও কৃষিপণ্য আনা নেয়া সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীরাও। বন্যার সময় অনেক লোক এই নদীতে পড়ে যায়, বুঝছেন, চাঙা ভাঙে পড়ে যায়। যাওয়ার সময় আমরা অনেক ভয় পাই, কারণ এখানে ভাঙাচোরা ভাঙাটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এখানে রিস্কে। অনেক সবজি আবাদ হয়, ধান আবাদ হয়, কিন্তু আমরা পরিবহন করতে পারি না, সম্পূর্ণ ঘাড়ে বহন করা লাগে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় সাঁকোর জায়গায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়, কিন্তু নির্বাচনের পর আর জনপ্রতিনিধিদের দেখা মেলে না। আমাদের মেম্বার চেয়ারম্যান 25-30 বছর হয় বলে যে ব্রিজ দেবো, আমাদের ভোট দাও, এমপি এসে এমপি ওই একই কথা বলে। অনেকবার এইভাবে আমাদেরকে ঠকাই গেছে। অবহেলিত এলাকা, এই যে হাংলার ব্রিজটা, এই ব্রিজটা মনে করেন যে এর আগেও 2বার মোটরসাইকেল পড়ে গেছে, পড়ে যায় একটা লোকের হাত পা ভাঙে গেছে। ব্রিজ নির্মাণে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সাড়া মেলেনি। এলাকাবাসীর উদ্যোগে সাঁকোটি মেরামত করে যাতায়াত সচল রাখা হয় বলে জানান এই জনপ্রতিনিধি। আমি প্রতিবারই চেয়ারম্যান হলেই আমি আমার প্রশাসনের কাছে, ডিসি সাহেবের কাছে, টিওনোর কাছে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, ঢাকায় চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমি যোগাযোগ করেছি, আমি চিঠি দিয়েছি, কিন্তু আজ অবধি এই বৃষ্টি হচ্ছে না। এদিকে সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাবনা পাঠানোর কথা জানায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা। অ্যাপ্রাইজাল ফরম্যাট প্রেরণ করে আমরা ড্রয়িং ডিজাইন ভেটিং করে ওটা চূড়ান্ত করেছি এবং আমরা গোরখমণ্ডল, তারপরে 12মাসিয়া নদীর পর যে 100 মিটার অ্যাবভ ব্রিজ আছে সেটার হাইড্রোমরফোলজিক্যাল সার্ভে সমাপ্ত হয়েছে। আমরা অচিরেই এটা টেন্ডার আহ্বান করব। জনদুর্ভোগ নিরসনে দ্রুত বাঁশের সাঁকোর জায়গায় সেতু দেখতে চান কুড়িগ্রামের ফুলবাড়িবাসী। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম। দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘলা আবহাওয়া আমের জন্য উপকার না ক্ষতি হবে এ নিয়ে উদ্বিগ্ন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে বৃষ্টির কারণে প্রাণ ফিরেছে আমের গুটিতে। চিন্তিত না হয়ে পাউডারি মিলভিউ রোগ বা হপার পোকার আক্রমণ থেকে আম রক্ষায় চাষিদের পরামর্শ দিয়েছেন ফল গবেষণা কেন্দ্র। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী অঞ্চলে দুদিনের বৃষ্টিতে বেশিরভাগ পোড়ামুকুলই ঝরে পড়েছে, তরতাজা হয়ে উঠছে আমের গুটি। তবে বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নিয়ে চাষিরা আছেন শঙ্কায়। কেউ বলছেন বৃষ্টির কারণে গুটি ঝরে পড়া থামবে, কেউ বলছেন বাড়বে হপার পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগ। আমের জন্য এটা লাভ, কারণ হলো আমের বোঠা শক্ত হয়ে গেল এবং আমটা পরিষ্কার হলো। তবে বৃষ্টিটা যদি আর একটু জোরে হয় তাহলে আরও ভালো। আর সেই ক্ষেত্রে মেঘলা আবহাওয়া থাকলে কিছু ক্ষতি হতে পারে। হোপারের ভাবটা বেশি হয়, তো হোপারের জন্য স্প্রে আছে, লিকুইড স্প্রে করলে হোপার পোকাগুলো মারা গেলে এই রোগের হাত থেকে বাঁচা যায়। কৃষি বিভাগ জানিয়েছে মেঘলা আবহাওয়ায় আমের গুটিতে পোকার আক্রমণ হতে পারে। ক্ষতি এড়াতে তাই কৃষকদের পরিমিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। মেঘলা আবহাওয়া 2-1 দিন কন্টিনিউ করে এবং কোনো বাগানে যদি হপার থেকে থাকে তবে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, হপার থাকলে পাউডারি মিলডিউ রোগটা হতে পারে, হপার আমের মুকুল চুষে ফেলতে পারে। তবে এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে বলা হচ্ছে এবং কৃষক এই ব্যাপারে সচেতন আছে। তবে বৃষ্টি আমের জন্য অনুকূল বলছে ফল গবেষণা কেন্দ্র। কীটনাশকের ব্যবহার ও পরিচর্যার নানা বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন বলেও জানান ফল গবেষকরা। এই মুহূর্তে যে আমের গুটি চলে আসছে, তাই যারা সেকেন্ড স্প্রে অর্থাৎ দ্বিতীয় স্প্রেটা দেয় নাই তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে অতি সত্বর এখানে আমাদের একটা স্প্রে অর্থাৎ এখানে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করা জরুরি। এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম উৎপাদন করা হবে। লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।